নমস্কার সবাইকে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ মৌখিক উত্তর প্রদান করবেন। শ্রী রামু দাস। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এডমিন স্টাফ কোশ্চেন নাম্বার 6। মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হলো বঙ্কেশ্বর নদীর প্রশস্ত বাড়ানো বা গভীরতা মাপার কোনো পরিকল্পনা আছে কিনা। বঙ্কেশ্বর নদীর প্রশস্ত বাড়ানো বা গভীরতা মাপার এখন বর্তমান কোনো সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। 2 নম্বর প্রশ্ন থাকলে কবে নাগাদ আশা করা যায়। 1 নম্বর প্রশ্ন যেহেতু নেই, 2 নম্বর উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, বঙ্কেশ্বর নদী যেটা আমাদের জারুল বাজারে টাকারজোড়া থেকে যে নদীটা এসে হাওড়া নদীতে এসে মিশেছে, তো আমরা দেখেছি এই নদীটা খুব এক সময় আমরা দেখেছি খুব গভীর ছিল এবং প্রশস্ত অনেক বেশি ছিল। তো সে জনসংখ্যা বাড়ছে রাজ্যের মধ্যে, তো মানুষ বাড়িঘর তৈরি করছে। তো আমরা লক্ষ্য করতে পারছি স্যার, সেই জায়গার মধ্যে নদী এমন 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 জায়গায় গিয়ে এখন নদীটা মানে পৌঁছেছে যে নদীতে জল মানে যাওয়ার আগেই মানে অল্প বৃষ্টিতেই যে এলাকাগুলো ফ্লাড হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মধ্য প্রতাপগড়, আমাদের সুরণ্ডপল্লী, ঘুষপাড়া এবং প্রতাপগড় ঋষিপাড়া, এই এলাকাগুলো স্যার অল্প বৃষ্টিতে বাড়ি করে জল ঢুকে পড়ছে। বিশেষ করে যে ঋষিপাড়ার কথা বলতেই স্যার, কারণ এই নদীটা স্যার বঙ্কেশ্বর নদীর মানে পাড়েই প্রতাপগড় ঋষিপাড়া অবস্থিত। সাপ্লিমেন্টারিটা বলুন আপনার। না, এটাই বলছি, এই জিনিসটা বলছি না, আমি তো একটু মানে বলার চেষ্টা করছি। তো এই জায়গার মধ্যে যদি এই নদীটাকে যদি প্রশস্ত না করা হয় বা এটাকে যদি আরো মানে গভীরতা না করা হয়, তো মানুষের এখানে মানে থাকা খুব কষ্টকর হচ্ছে এবং কৃষিজ ফসল এগুলো নষ্ট হচ্ছে স্যার। এই বিষয়ে মাননীয় মন্ত্রী কিছু জানাবেন। লিখিত ডিপার্টমেন্টকে জানালে পরে নিশ্চয়ই সেটা দেখা হবে। আর জল সংরক্ষণ সরকারের প্রথম প্রায়োরিটি। আমরা নদী বাঁচানো এটা একটা কার্যক্রমই শুরু হয়েছে। আপনি লিখিত দপ্তরকে জানালে পরে নিশ্চয়ই সেটা দেখবেন। সাপ্লিমেন্টারি স্যার, এই বিষয়ে তো আমার মনে হয় মানে মানে দপ্তর গিয়ে বিষয়টা দেখা দরকার, কারণ এটা তো দীর্ঘদিনের সমস্যা, এটা আজকে নতুন সমস্যা না। না, মাননীয় মন্ত্রী তো বললেন, আপনি চিঠি দিন, দেখবেন। ঠিক আছে। কিশোরবাবু কিছু বলছিলেন। স্যার, এই বঙ্কেশ্বর নদীর মধ্যেই আমার নলছর বিধানসভাতেও নোয়াছড়া বলে একটা নদী আছে ছোট্ট, সেই নদীরও ধীরে ধীরে নব্যতা হারাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এটা নদী। 5টা পঞ্চায়েতের সম্পূর্ণ কৃষি উর্বর জমি এই নদীর উপর নির্ভর করছে। কিশোরবাবু, যতজন মাননীয় সদস্য আছেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্রেরই বিভিন্ন নদী আছে। কারণ সবাই যদি সব এলাকার নদীগুলো নিয়ে শুরু করে তাহলে তো হয় না। আপনাকে বলেছি, ঠিক আছে, আপনি স্পেসিফিক বলে দিন। নতুন সদস্য, আপনি স্পেসিফিক বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। এটার উপরে রুদ্রসাগরের জলেরও নির্ভর করে, জল বাড়া কমা বা রুদ্রসাগরের জলের, এই কারণে এটা ইম্পর্টেন্ট বেশি, তাই আমি উল্লেখ করলাম। মাননীয় মন্ত্রী কিছু বলবেন এ ব্যাপারে? বলুন। এই সারা ত্রিপুরাদের কথা যেটা আপনি বলেছেন,
হ্যাঁ, সারা ত্রিপুরাতেই এটা হচ্ছে যে ওয়াটার রিসোর্সের যে নদী ভাঙন রোধের যে ব্যবস্থা এটা হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে এটাই আবেদন জানাবো যে আমার মোহনপুর সাব ডিভিশন ওয়াটার রিসোর্সের যেই এস্টিমেটগুলি পাঠানো হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো এগুলি টেন্ডার হচ্ছে না, স্যাংশন হচ্ছে না। এগুলি যদি মন্ত্রী মহোদয় দেখেন তাহলে অবশ্যই আমার এরিয়ার যতগুলি নদী ভাঙন রোধ সেটা আমরা রক্ষা করতে পারবো। থ্যাংক ইউ। ঠিক আছে। একদম একটা কথা বলি শেষ করবো। দেখুন, প্রধানমন্ত্রীজি স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বড় যে এবং নদী সংস্কার, তো এটা সবার আন্দোলন। প্রত্যেকটা এলাকা, একদম ধর্মনগর থেকে সাবরুম নদী শুকিয়ে যাচ্ছে, জলের স্তর নিচে যাচ্ছে। তো এটা শুধুমাত্র সরকারের নয়, আমরা সবাইকে তার জন্য কাজ করতে হবে, নদী বাঁচানো, জল সংরক্ষণের জন্য। তো নিশ্চয়ই সেটা হবে। আপনাদের মাননীয় যিনি দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনার কাছেও কথাটা আমরা পৌঁছাবো। মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 13। মাননীয় স্পিকার মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 13। প্রশ্ন 1, রাজ্য আরক্ষা দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্য পদ রয়েছে? উত্তর, 1/9/2023 ইংরেজি তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আরক্ষা দপ্তরে যে সকল পদে শূন্য পদ রয়েছে তার সংখ্যা নিম্নে: 1 ডেপুটি এসপি কমিউনিকেশন, শূন্য পদের সংখ্যা 2। ইন্সপেক্টর কমিউনিকেশন, শূন্য পদের সংখ্যা 12। ইন্সপেক্টর ইউবি, শূন্য পদের সংখ্যা 13। ইন্সপেক্টর এবি 4। সুপারভাইজার অপারেশনাল 54। সুপারভাইজার টেকনিক্যাল 16। ওয়্যারলেস অপারেটর ASI 77। রেডিও টেকনিশিয়ান ASI 39। হেড ইঞ্জিন ফিটার ASI 3। ইঞ্জিন ফিটার হেড কনস্টেবল 5। সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 378। সাব ইন্সপেক্টর SB পুরুষ 87। সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 74। সাব ইন্সপেক্টর AB মহিলা 6। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 346। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 37। হেড কনস্টেবল AB পুরুষ 275। হেড কনস্টেবল ইউবি পুরুষ 312। হেড কনস্টেবল AB মহিলা 11। হেড কনস্টেবল ইউবি মহিলা 31। হেড কনস্টেবল আর্মারার 15। হয়ে গেছে, আরেকটু আছে, বাকি বলে ফেলি, সবটা শেষ করে দিই। নায়ক পুরুষ 75। কনস্টেবল আর্মারার 15। সিনিয়র গ্রেড হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 51। হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 41। কনস্টেবল ড্রাইভার পুরুষ 349। কনস্টেবল ড্রাইভার মহিলা 32। কনস্টেবল পুরুষ 1781। কনস্টেবল মহিলা 121। মেডিকেল অফিসার 12। সুবেদার DG অল ট্রেডস 20। নাইট সুবেদার GD all trains 51. Habildar GD all trains 540. Nayak GD all trains 258. Rifleman 7 to 6. Enroll follower 607. Account officer 2. Office superintendent 17. Head clerk accountant 10. UD clerk 6. LD clerk 104. Motor mechanics 3. Assistant nurse 15. Senior laboratory assistant 1. Dresser 1. Pharmacist 4. Group D Kormi 138. Total 6791. প্রশ্ন 2, উক্ত শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরক্ষা দপ্তরে বিভিন্ন শূন্যপদ পূরণের প্রক্রিয়া জারি আছে। কবে নাগাদ সব শূন্যপদ পূরণ করা হবে তা নির্দিষ্ট সময় বলা সম্ভব না। সাপ্লিমেন্টারি স্যার। সাপ্লিমেন্টারি লাগবো।
না, ব্যাপারটা হলো রাজ্যের আরক্ষা দপ্তর, এটা গুরুত্বপূর্ণ দপ্তর। আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপার আছে, রাজ্যের নিরাপত্তার ব্যাপার আছে, এবং যেই বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, বিধানসভায় দেওয়া তথ্য সারা রাজ্যের প্রায় 7,41,305 জন না না না, বেকারের কথা বলছি, সাপ্লিমেন্টারিটা করো সাপ্লিমেন্টারি বলছি। যেহেতু এখানে আমি আরক্ষা দপ্তরের টিএসআর, বিধানসভায় দেওয়া তথ্য 2230 জন টিএসআরই খালি আছে, শুধু শূন্য পদ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিধানসভায় দেওয়া তথ্য দুটো ব্যাটালিয়নের জন্য খোলার জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে দাবি করা হয়েছে। তো ব্যাটালিয়ন দাবি করার তো একটা প্রক্রিয়া, যে কবে আমাদের অনুমোদন দিবা আরক্ষা দপ্তর, কবে আমি লোক নিয়োগ করুন। কিন্তু উক্ত যে ব্যাটালিয়নগুলো আছে, এই ব্যাটালিয়নগুলোতে তো লোক নিয়োগ করা যাইতে পারে। তো ওইগুলোতে নিয়োগ না করে আমি প্রসেসিং করলাম নতুন ব্যাটালিয়নের লেখা, এটা তো কোনো মানে হয় না। আগে যে ব্যাটালিয়নগুলো আছে 12টা ব্যাটালিয়ন, এটার মধ্যে লোক নিয়োগ করা হোক না। আমি ব্যাটালিয়নের অনুমোদন পামু বললা আমি দিয়া দিলাম, ও হইব, কবে হইব এটা তো গ্যারান্টি নিতে হবে। বেকাররাও এইভাবে বয়ে থাকবো, আমাদের রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হইব। তো সেক্ষেত্রে আমি কোনো হাউসে বলুক মিনিস্টার মহোদয় যে কবে নিয়োগ করা হইব, ঠিক আছে প্রক্রিয়া, কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম বলুক না। স্পিকার মহোদয়, আমি উত্তরে বলেছি যে সরকার বিভিন্ন শূন্যপদগুলো পর্যায়ক্রমে এটা পূরণ করার মতো প্রসেস অলরেডি শুরু করেছে। তো এখানে অলরেডি 6,791টি শূন্যপদের মধ্যে 2,968টি পদ পদোন্নতি এবং অবশিষ্ট 3,813টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ করার ব্যবস্থা। এবং এছাড়াও ত্রিপুরা পুলিশ দপ্তর কনস্টেবলে 1000টি শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য সম্প্রতি একটি নির্বাচন কমিটি বোর্ডের গঠনও করা হয়েছে, এবং সেই সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমান লিখিত পরীক্ষা সম্পন্ন করার কাজ চলছে। এছাড়াও কনস্টেবল 1000টি শূন্যপদের যে 33% পদ মহিলার জন্য সংগ্রহ করা হয়েছে, এগুলো ব্যবস্থা চলছে। তো প্রশ্ন হচ্ছে শূন্যপদ পূরণের ব্যবস্থা সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে। এবং মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশন। মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে তথ্য দিলেন, এর ভিতরে কতটা পদ এসটি এবং এসসিদের জন্য খালি রয়েছে? এটা সেপারেট কোশ্চেন করতে হবে, তো এভাবে হবে না, বলতে পারবে না, সেপারেট কোশ্চেন করবেন। মাননীয় স্যার স্যার, এখানে বলা হয়েছে কত শূন্য পদ, আর মাননীয় মন্ত্রী বলছেন পর্যায়ক্রমে। শূন্য পদ 1 বছরের বেশি থাকে না, এটা আপনিও জানেন, এটা অ্যাবলিশ হয়ে যায়। আর বলছেন কবে নাগাদ করবো আমরা জানি না। 6,791টা শূন্য পদ, মানে সর্বাঙ্গে এই সরকারের মাথার থেকে পায় পর্যন্ত সর্বাঙ্গে শূন্য পদ উনি যা ফিরিস্তি দিলেন, তাইলে 1 বছরের মধ্যে যদি শূন্যপদ আপনি পূরণ না করেন, অটোমেটিকলি পুলিশ না। আরে আপনি সাপ্লিমেন্টারি করুন না। সাপ্লিমেন্টারি ব্যাপার হলো শূন্য পদগুলি 1 বছরের মধ্যে পূরণ করা হবে কিনা। মন্ত্রী তো বলেই দিলেন। কি বললেন? উনি বললেন পর্যায়ক্রমে। স্যার, যেমন আপনি তেমন আপনার মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্যজি বলেছেন, উনি বলেছেন, আমি বলেছি, এর মধ্যে এটা পদোন্নতি পদও আছে 2,978, আর বাকি চলছে পর্যায়ক্রমে। আমি বলেছি যে শুধু বোর্ডও গঠন করা হয়েছে, হচ্ছে, তো প্রসেস চলছে। তো এটা প্রসেস চলা মানে এটার শূন্য পূরণের ব্যবস্থাই করা হচ্ছে। তো স্পেসিফিক একটা সময় এর মধ্যে করতে হবে, এটা তো বিভিন্ন প্রক্রিয়ার কারণে এগুলো সব হতে নাও পারে, এটাই হবে, হচ্ছে। মাননীয় প্লিজ, ঠিক আছে মাননীয় গোপাল। স্যার, আমার বক্তব্য হলো স্পেসিফিক, যে 1 বছরের মধ্যে শূন্য পদগুলি পূরণ করা হবে কিনা। বলেছে করবে। কি বলেছে? উনি বলেছেন পর্যায়ক্রমে। আরে পর্যায়ক্রমে তো আচ্ছা আসবে তো সিরিয়ালি। পর্যায়ক্রমটা যদি স্যার বছরের পর বছর চলতে থাকে, চলবে না। গত 5 বছরে 24,000 পোস্ট অ্যাবলিশ হয়ে গেছে। চলবে না গোপাল বাবু। মাননীয় যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। মাননীয় কোশ্চেনটা আসুক। অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট নং 14। ওই
কোনখান থেকে বলছেন? মাননীয় স্পিকার স্যার, রাজ্যে বর্তমান কটি সুইমিং পুল রয়েছে এবং কোথায় কোথায়? রাজ্যে বর্তমানে মোট 5টি সুইমিং পুল রয়েছে। জায়গার নাম হলো উমাকান্ত সুইমিং পুল আগরতলা, রাইমা সুইমিং পুল বাদারঘাট, বিমল সিংহ স্মৃতি সুইমিং পুল উদয়পুর, পানিসাগর স্পোর্টস কমপ্লেক্সে একটা সুইমিং পুল, মেলাগড় দ্বারা পরিচালিত একটা সুইমিং পুল রয়েছে। এই 5টা সুইমিং পুল রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বামুটিয়া বিধানসভায়, কমলাসাগর বিধানসভা এবং কোনো সুইমিং পুল নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? বামুটিয়া বিধানসভা এবং কমলাসাগর বিধানসভা এলাকায় সুইমিং পুল নির্মাণ করার পরিকল্পনা আপাতত নেই এবং ক্রীড়া দপ্তরের কাছে যদি কোনো প্রপোজাল আসে তাহলে সেটা দেখা হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, না থাকার কারণ কি? বামুটিয়া এবং কমলাসাগর বিধানসভা এলাকায় পুল নির্মাণ করার প্রস্তাব রাজ্য বিষয়ক ক্রীড়া দপ্তরের নিকট আসেনি। যদি ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ প্রস্তাব আসে তাহলে সুইমিং পুল নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়, আর সরকার যদি অনুমোদন দেয় তাহলে সেখানে করা যেতে পারে। সাপ্লিমেন্টারি স্যার। আচ্ছা, এখানে যে তথ্য দেখা হলো যে পশ্চিম জেলায় 3টি সম্ভবত সুইমিং পুল আছে। তো পশ্চিম জেলায় তো প্রচুর লোকের সমাগম, স্কুল কলেজ অনেক আছে, তো সাঁতার শেখার আগ্রহ অনেকের মধ্যে আছে, কিন্তু প্রয়োজনীয় বিশেষ করে বামুটিয়া বিধানসভা প্রত্যন্ত এলাকাতে বলুন, সে জায়গাতে না থাকার কারণে অনেকেই সাঁতার শিখতে পারেন। তো আমি বলছি যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে জন্য একটা করা হোক, কারণ বামুটিয়া বিধানসভার অন্তর্গত অনেকগুলা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্লাস স্কুল আছে অনেকগুলা। তো ওই জায়গাতে যদি খেলো ইন্ডিয়া প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নিকট যদি কোনো প্রস্তাব পাঠানো যায়, আমার মনে হয় ভালো হইব, তাহলে একটা আমরা পেতে পারি আর কি। সেক্ষেত্রে যদি মন্ত্রী মহোদয় একটা উদ্যোগ নেন। মাননীয়, এক মিনিট, মাননীয় সদস্য অন্তরা কোথায়? আপনি বলুন কোনো সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি স্যার, কমলাসাগর স্থিত কসবেশ্বরী মায়ের মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন স্থলটি রাজ্য সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে। সিপাহীজলা জেলা মেলাগড় সুইমিং পুল আছে, কিন্তু অন্য কোনো বিধানসভায় নেই। এমত অবস্থায় যদি কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতের জুড়া পুকুরে আলোচ্য সুইমিং পুলটি নির্মাণ করা যায়, তাহলে ছেলেমেয়েদের শরীর চর্চার সুযোগ সৃষ্টি হবে। এলাকা তথা পঞ্চায়েতের আয়ের ক্ষেত্র তৈরি হবে এবং সার্বিকভাবে কমলাসাগর ধর্মীয় পর্যটন স্থলটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। নমস্কার স্যার, আমার একটা এখানে মাননীয় মন্ত্রী বলেছেন মেলাঘরে একটা সুইমিং পুল আছে, এটা ঠিক, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্লক থেকে 2 সাইডে 4 সাইডে পাকা করে জাস্ট কয়েকটা ড্রাইভিংয়ের জন্য সিট দিয়ে দিয়েছে। এটা কোনো অ্যাকচুয়ালি যেভাবে সুইমিং পুল তৈরি হয় আধুনিক সেই ধরনের না। এটা কাজেই এটা মানে এইটাকেই, এই জায়গাটাকেই মানে আধুনিকভাবে করার কোনো পরিকল্পনা ওনার আছে কিনা? মাননীয় স্পিকার স্যার, ইতিমধ্যে আমরা আরো 7খানা সুইমিং পুলের জন্য প্রস্তাব পাঠিয়েছি আমরা কেন্দ্রের কাছে। রানীর বাজার জিরানিয়া মহকুমায় RK মহাবিদ্যালয় কমপ্লেক্স কৈলাসহর, BBI কমপ্লেক্স ধর্মনগর, সাব ডিভিশনাল যুব বিষয় ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুর, সোনামুড়া থানা সংলগ্ন সোনামুড়া সিপাহী জেলাতে, রাম ঠাকুর মন্দির সংলগ্ন বিলুনিয়াতে, খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্স খোয়াই। এই 7খানা আমরা নতুন করে পাঠিয়েছি। একটা বিষয় আমরা সবার জন্য বলছি যে আমাদের এই সুইমিং পুল এটা হাই কস্টলি, এটার যে মেনটেনেন্স, প্রতিনিয়ত জলকে পরিষ্কার করে রাখা, এটা রিফাইন করার জন্য মেশিন লাগানো, আধুনিক একটা সুইমিং পুল প্রায় 10 কোটি টাকা তার মধ্যে ব্যয়বরাদ্দ। আর এটাতে যদি সেই পরিমাণ ছাত্রছাত্রীরা না আসে তাহলে এটাকে মেনটেন করে রাখাটাও খুব কঠিন। তো এর জন্য যেখানে প্রয়োজন এই 7টা জায়গা থেকে ছাত্রদের রেকুজিশন 100-200 করে এসছে, তার জন্য আমরা 7টা প্রপোজাল পাঠিয়েছি। এছাড়াও যদি রাজ্যে কোথায় প্রয়োজন থাকে, সেখানে ছাত্র সংখ্যা থাকে, তাহলে সেটার জন্য আবার নতুন করে আমরা পাঠাতে পারি। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের রাজ্যে সুইমিংয়ের জাতীয় স্তরের কোনো সফলতা আছে কিনা, যদি থেকে থাকে তার সামান্য ব্যাখ্যা চাইছি। না না, এটা সেপারেট কোশ্চেন আনতে পারেন।
সুইমিং পুলের আলোচনা হচ্ছে বিধানসভার মধ্যে, কোন এরিয়াতে সুইমিং পুল হবে এটা তো ঠিক আছে। আগে এবং বর্তমান সরকার যে যে জায়গায় সুইমিং পুল বানিয়েছে সেটা তো মন্ত্রী উল্লেখ করেছেন, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের এডিসি এলাকাতে সুইমিং পুল তো দূরের কথা, সুইমিং পুল তো বাদই দিলাম। আমি 2018 থেকে আজ অবধি প্রচুর প্রশ্ন এই বিধানসভা দিয়েছি যে আমার এরিয়া তথা আমার সিমনা বিধানসভা এরিয়াতে একটা স্কুল হবে কি না, আমার বিধানসভা এরিয়াতে একটা, ঠিক আছে স্কুল হলো না, আমাকে যদি একটা কোচিং সেন্টারও দেওয়া হয় ফুটবলে, এতটুকু পর্যন্ত আজ অবধি হয়নি। তে আমরা তো কি করব, দুর্ভাগ্যের বিষয় যে আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন দিতে দিতে তো শেষ। সাপ্লিমেন্টারিতে এটাই বলতে চাইবো যে সুইমিং পুল হোক, এটা আমরা চাই। আমার এডিসি এরিয়ার জনগণরাও সুইমিং পুলের সুযোগটা গ্রহণ করতে পারুক, এই বিষয়ে বর্তমান সরকার একটু নজর দিক। এবং আমার এরিয়াতে আবার সেই কথাই স্পোর্টস স্কুল এবং যে কোনো কোচিং সেন্টার যদি এই খেলার দপ্তর থেকে করা যায় তাহলে খুবই আমাদের সুযোগ সুবিধা হবে আমাদের ত্রিপুরাশাহী লোকেরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সুইমিং পুল এখানে যা আলোচনা চলছে, সুইমিং পুল ইজ নট অনলি ফর টেকিং পার্ট ইন দি কম্পিটিশন অ্যাট ডিফারেন্ট লেভেল। রাজ্যের কিন্তু আমি দেখেছি 12 বছর 15 বছর যারা ছেলে মেয়েরা, মোস্ট অফ দেম তারা সাঁতার জানে না। আমরা যখন ছোটকালে পুকুরে আমরা স্নান করে উইনো, আমরা কিন্তু সেই প্রশিক্ষণ প্রাপ্ত সুইমার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই জানার ইচ্ছা, এই যে সুইমিং পুলগুলো হচ্ছে, খোয়াই মহকুমায় হবে, তেলিয়ামুড়ায় হবে, হাউ দি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং যে সুইমিং পুলের গুরুত্ব এবং কোন জায়গায় কি করে করা হবে, এই প্ল্যানিংটা কিসের উপর ভিত্তি করে আপনি প্ল্যানিংটা করছেন? আমার একটা সাজেশন থাকবে, হোয়াই অনলি ইন দি মহকুমা স্তর? আমরা যদি প্রতিটি ব্লকের মধ্যে একটা করে সুইমিং পুল খুলতে পারি, হোয়াট ইজ ব্যাড ইন দ্যাট? তবে রাজ্যের কি পরিকল্পনা এবং কি বেসিসটা এটা জানতে চাই। থ্যাংক ইউ। নমস্কার মাননীয় স্পিকার স্যার, যেমন পানিসাগর নতুন সুইমিং পুল হয়েছে, সেখানে আমাদের স্পোর্টস স্কুল রয়েছে, স্পোর্টস কলেজ রয়েছে, তো অবভিয়াসলি সেখানে ছাত্রছাত্রীরা থাকে, সেখানে করা হয়েছে। এরকম বাদারঘাটে আমাদের একটা সুইমিং পুল রয়েছে, আরও 2টা সুইমিং পুলের জন্য প্রপোজাল রয়েছে বাদারঘাটে। এর জন্য রয়েছে সেখানে আমাদের ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স, এত সেখানে কোনো ধরনের ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট করতে গেলে সেখানে চাই। ধর্মনগর ত্রিপুরার বৃহত্তম দ্বিতীয় শহর, যেখানে পপুলেশন ত্রিপুরা রাজ্যের 2nd পপুলেশন, এবং সেখানে একটা সুইমিং পুল অলরেডি রয়েছে, যেটা কাঁচা সুইমিং পুল, একদিক পাকা, অনেক বছর ধরে, সেটাকে আমরা নতুন করে করতে চাইছি। সেম কৈলাসহর কলেজ সংলগ্ন একটা সুইমিং পুল রয়েছে দীর্ঘ সময় ধরে, সেটাকে সংস্কার করে নতুন আধুনিক সুইমিং পুল করা হচ্ছে। আমরা এই সুইমিং পুলগুলো নতুন করার যেগুলো প্রপোজাল দিয়েছি, প্রত্যেকটা কোনো না কোনো স্কুল বা কোচিং সেন্টার যেখানে রয়েছে, কারণ সুইমিং পুল করলেই সেখানে লাইটের ভালো ব্যবস্থা, সেখানে কোচ থাকতে হবে, কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে। বাড়িতে পুকুর থাকে সেটা আলাদা বিষয়, বাড়িতে লোকজন থাকে, কিন্তু একটা সুইমিং পুল যখনই তৈরি হয় তার ব্যারিকেড, সেখানে একটা ডেডিকেটেড সিকিউরিটি, কোচ, এইগুলোর প্রয়োজন হয়। তো যেখানে যেখানে আমাদের কাছে এক্সিস্টিং রয়েছে সেখানেই সেগুলো আমরা করছি। তো এর জন্য আমরা সুইমিং পুলটা সব জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সময় আসে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে ওনার এখানে ইন্টিগ্রেটেড একটা কোচিং সেন্টার, অলরেডি একটা সেন্টার রয়েছে। আমি যেহেতু এই প্রশ্নটা এখানে ছিল না, আমি উত্তরটা আনিনি। একটা কোচিং সেন্টার রয়েছে, ওনার একটা রিকোয়েস্ট হয়েছিল সেই কোচিং সেন্টারটা সেখান থেকে উইথড্র না করার জন্য। আমাদের প্ল্যান ছিল সেটা উইথড্র করার, পরবর্তীতে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা সেখানে থাকবে, এবং নতুন পিআইও আমরা দিয়েছি, সেখানে কোচদেরকেও পাঠানো হয়েছে। তো উনি যে বললেন যে সেখানে নেই, এরকম নয়। এডিসি এলাকায় তো আমরা খুমলুঙে একটা সিনথেটিক প্লেগ্রাউন্ড নতুন ইমিডিয়েট হয়তো 1-1.5 মাসের মধ্যে সেটা শুরু হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এডিসি এরিয়া বা জেনারেল এরিয়া এরকম নয়, স্পোর্টস সারা রাজ্যে সব জায়গায় ছেলেমেয়েরা যেন সুবিধা পায়, খেলাধুলার সুযোগ পায়, সেই ব্যবস্থা করছে সরকার।
মাননীয় সদস্য শ্রী সমুলা চাকমা মহোদয়। স্পিকার স্যার, আমার অ্যাডমিটেড কোয়েশ্চন নাম্বার 2020। মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হচ্ছে, এটা কি সত্যি যে সৈলেংটা থেকে গন্ডাছড়া স্থিত মন্দিরঘাট পর্যন্ত একটি স্টেট হাইওয়ে রোড নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে? উত্তর, সৈলেংটা থেকে গন্ডাছড়া মন্দিরঘাট পর্যন্ত একটি স্টেট হাইওয়ে রোড নির্মাণ করার পরিকল্পনা আপাতত নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, সত্যি হলে কবে নাগাদ নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়? যেহেতু 1 নম্বর প্রশ্নটা উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন উত্তর আসে না। সাপ্লিমেন্টারি স্যার, আমরা সবাই জানি ছামনু একটা বিগত দিনে একটা দুর্গম এলাকা বলে পরিচিত ছিল। বর্তমানে আমাদের রাজ্য সরকার আসার পর সেটাকে কিভাবে বিকাশ করা যায় তার একটা উদ্যোগ সরকারের তরফ থেকে চলছে। তো সেই অনুযায়ী আমরা এটাও জানি ছামনু এলাকা ল্যান্ডলক এরিয়া, যেখান থেকে বের হওয়ার জন্য একমাত্র উপায় আমাদের ন্যাশনাল হাইওয়ে। আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হোক বা আমাদের দোলাই জেলার গন্ধাছড়া মহকুমা থেকে শুরু করে বাকি এলাকাগুলোর সাথে যোগাযোগ করার জন্য, ওইদিকে উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এলাকার সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ন্যাশনাল হাইওয়ে। তো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, আমাদেরকে ল্যান্ডলক অবস্থায় না রেখে যদি বিকল্প রাস্তা নির্মাণের মধ্য দিয়ে অন্যান্য এরিয়াগুলোর সাথে যোগাযোগ করার জন্য আরও বিকল্প তৈরি করা হয়, তাহলে ছামনু এলাকাকে উন্নত করার জন্য আরও তার যে গতি আরও বৃদ্ধি পাবে। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের, ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মধ্য দিয়ে, আপনার মাধ্যমে অনুরোধ রাখবো যাতে এই বিষয়ে দৃষ্টি দেওয়া হয়। কারণ আমি জানি এই রাস্তার বিষয়ে একটা সার্ভে হয়েছিল এবং এই সার্ভে অনুযায়ী একটা ডিপিআর তৈরির মাধ্যমে প্রপোজাল আসার পর সেটা নাকি স্যাংশন হয়নি। যদি তাই হয় একটু খতিয়ে দেখার জন্য অনুরোধ রাখবো। ধন্যবাদ। মাননীয় বিধায়কের প্রস্তাবটা আমরা দপ্তরকে বলবো দেখার জন্য। আর একটা রাস্তা নতুন খোয়াই হয়ে আমবাসা হয়ে নতুন রাস্তা হচ্ছে, সেটা স্যাংশন হয়ে এসে গেছে ইতিমধ্যে। মাননীয় সদস্য মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে প্রস্তাব রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সমর্থন করছি স্যার। মাননীয় মন্ত্রী বলেছেন এটা দেখার জন্য। আমার মনে হয় এটা ঠিক সেরকমভাবে গুরুত্ব দিয়ে বলুন যে না এটা হবে, এরকম একটা কিছু বলুন এক। এবং একই সাথে মুক্ত করছি ছামনুর সাথে, ছামনু ঠিক না, তার আগে সৈলেংটা থেকে একটা রাস্তা আগে ন্যাশনাল হাইওয়ে যেটা এখন ইয়েতে গেছে, মিজোরামে গেছে, এটা ডাইভার্ট হয়ে গেছে, হচ্ছে এখন। এটা আগে লালডাঙ্গা দিয়ে যাওয়ার কথা ছিল যে দশদাতে, ওইটা হয়ে যাওয়ার কারণে অনেকগুলো হ্যামলেট বাদ পড়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করব মাননীয় মন্ত্রীকে, এই দুটো রাস্তা খুবই দরকার ছামনুর জন্য, গন্ডাছড়ার জন্য, আর ওদিকে এই দশদা এবং লালডেঙ্গা এদের জন্য এটা যেন এটা দেখা হবে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পৌঁছাবো। আর অলরেডি একটা রাস্তা আমি ঠিক বলতে পারবো না, এই কয়েকদিন আগে কেন্দ্র থেকে একটা বিগ রাস্তা যেটা খোয়াই আমবাসা হয়ে যেটা শিলাঝুড়ি পর্যন্ত যাবে, সেরকম একটা রাস্তা স্যাংশন হয়েছে। আর এই কানেক্টিংটা আমি বুঝেছি, সৈলেংটার থেকে যে রাস্তাটা, সেটাও আমি প্রস্তাবটা রাখবো। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। স্যার, কোয়েশ্চন 35। এটা সত্যি কি NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে? এটা সত্যি যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি, কারণ ভারতবর্ষের সবগুলো জাতীয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন ভূতল পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া PWD দপ্তরের এই সড়কগুলো উন্নতিকরণের বা প্রশস্তকরণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করে। তাই কোনো রাজ্য সরকারের সঙ্গে ভারপ্রাপ্ত সংস্থা
কোনো মৌ স্বাক্ষরিত করার প্রয়োজন হয় না। 2 নম্বর, NHIDCL এর কাজ রাজ্য সরকার কিভাবে তত্ত্বাবধান করছে? 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে এই প্রশ্নের উত্তর আসে না। মাননীয় স্পিকার স্যার, যদি ন্যাশনাল হাইওয়ে কেন্দ্রীয় সরকার যদি নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে রাজ্যে যে এতগুলো রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এইভাবে কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আপনাকে তুলে ধরছি, গতকাল আমি সাবরুমে গিয়েছি। সাবরুমে যে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা রাস্তাগুলি, এইগুলি মানে বলতে গেলে মানে আমাদের রাজ্য সরকারের যে রাস্তা তার থেকে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। আর রাস্তার ন্যাশনাল হাইওয়ে চারিদিকে 2 সাইডে এমনভাবে দোকানপাট হয়েছে যেটা মানে ন্যাশনাল হাইওয়েকে ব্লক করার মতন হয়ে গেছে। ঠিক তেমনি খোয়াই থেকে যে আগরতলা পর্যন্ত যেগুলি ন্যাশনাল হাইওয়ে ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে চারিদিকে দুপাশে অনেক বাড়িঘর, অনেক দোকানপাট হয়ে গেছে এবং ইদানিং মোহনপুরে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং এটা যদি রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ না করে এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, তাহলে এই সমস্ত রাস্তার কাজ এবং যে বর্তমানে যে রাস্তার দুপাশে যে বাজারগুলি এবং দোকানগুলি যে গড়ে উঠেছে, এটা আগামী দিন এটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং দুর্ঘটনা সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, এটা বোধহয় ন্যাশনাল হাইওয়ে আমাদের যতগুলো সবগুলো ন্যাশনাল হাইওয়ে নতুন হয়েছে একটা রাস্তা ছাড়া। তো এতএব এগুলো মেনটেনেন্স 5 বছর যে এজেন্সি কাজটা করেছে সেই এজেন্সি দেখাশোনা করবে। 5 বছর পর সেটা রাজ্য সরকারের অধীনস্থ বোধহয় অটোমেটিকলি শিফট হয়ে আসে। তো উনি যেটা বললেন সেটা আমি নোট করে রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ন্যাশনাল হাইওয়ের ব্যাপারে আফটার উই গট ইলেক্টেড, আমাদের ইলেকশনের পর ইভেন আমার এলাকা দিয়েও কিছু হাইওয়ের কাজ হয়েছে। কাদের সাথে কথা বলবো উই ডোন্ট নো। যখন NHIDCL এর কর্তৃপক্ষের কাছে আমরা ফোন করি, তারা আসতে চায়, বিকজ আমাদের সাথে এদের কি, দে ডোন্ট রিপোর্ট টু দি স্টেট গভর্নমেন্ট, না আসলেও পারে। I have already given a letter to the Ministry of Ministry of